সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জে জুবায়ের। দর্শক, রাজধানী ঢাকা সহ সারা দেশে এক মূর্তমান আতঙ্ক, হুন্ডা, হেলমেট, চাপাতি গ্রুপ অর্থাৎ ছিনতাইকারী চক্র। গত কয়েকদিনে ঘটেছে এমন বেশ কিছু ঘটনা যা যে কাউকে আতঙ্কিত করবে। রাত যত গভীর হয়, ছিনতাইকারীদের আনাগোনা ততই বাড়ে। জনমানব শূন্য এলাকা, অন্ধকারে ফাঁদ পেতে বসে থাকে এসব চক্র। সর্বস্ব দিয়ে দেওয়ার পরেও চাপাতির কোপে হতাহত কিংবা প্রাণ চলে যাওয়ার মতো ঘটনাও ঘটছে নিয়মিত। যেখান দিয়ে যায় এখান দিয়ে কোবাইতে কোবাইতে যায়। আমার ঘাড়ে ধরে, তারা আমার ঘাড়ে ধরে, আমার ঘাড়ে অলরেডি কেটে গেছে অনেকটা। কিশোর গ্যাংরা তো এমন, ছোট বাচ্চারা পিছনে বড় চাকু রাখে, থাম করে আগেই কোপ মারে। তারপরে আমার লগে যে ছিল, ওর আইফোনটা ছিল 20,000 টাকার, ওটা আতাইছে। মোবাইল এবং একজনের কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় আমাদের টহল পুলিশ জনগণের সহযোগিতা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করছে। রাত হলেই যেন নগরী চলে যায় ছিনতাইকারীদের দখলে। তবে দিনে দুপুরে লোকালয়েও অভিনব কায়দায় বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। এসব ছিনতাই চক্রে যুক্ত হয়েছে কিশোর গ্যাং, যা ক্রাইম অ্যান্ড ফলো আপের ক্যামেরায় হাতে নাতে ধরা পড়ে। বেশ কিছু আলোচিত ছিনতাইয়ের ঘটনা আর এসব বৃদ্ধির নেপথ্যের ঘটনার তথ্য আজ তুলে ধরবো আপনাদের সামনে। গভীর রাত এবং জনমানব শূন্য এলাকার অলিগলিতে ছিনতাই যেন এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দিনে দুপুরে এমন লোকালয়ে কিভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটে সেটা একটা ভাবনার বিষয়, যা দেখলে আটকে উঠবেন আপনিও। রামপুরা বাংলাদেশ টেলিভিশনের সামনে এই ফুটওভার ব্রিজের চিত্রটাই দেখুন। 3 ডিসেম্বর দুপুর 12টা রামপুরা এলাকায় বেশ কয়েকটা ছিনতাইয়ের ঘটনা ঘটলে অনুসন্ধানে নামে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। ফুটওভার ব্রিজের উপরে কিছু উঠতি বয়সের কিশোরকে জড়ো হতে দেখে প্রথমে সন্দেহ হয়। পরবর্তীতে ফুটওভার ব্রিজ পার হয়ে এক মাদ্রাসা পড়ুয়া শিশু এসে জানায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপকে ফুটওভার ব্রিজের উপরে ঝামেলা চলছে। টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ তাৎক্ষণিক সেখানে থাকা রামপুরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে তড়িৎ গতিতে ঘটনাস্থলে ছুটে যান রামপুরা থানা পুলিশ। ঘটনা বিস্তারিত জানতে পিছু নেয় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। বিলবোর্ড আর ব্যানারে ঢেকে থাকা ফুটওভার ব্রিজের অংশটুকু ছিল তাদের নিরাপদ স্থান, তাই নিচ থেকে চোখে পড়ে না কি ঘটছে ওখানে। এই ফুটওভার ব্রিজ দিয়ে পথচারীরা চলাচল করলেও আপনি কিছুই বুঝবেন না এখানে কি ঘটছে। কিভাবে ছিনতাইয়ের কবলে পড়েছে পুরান ঢাকা থেকে হাতিরঝিলে ঘুরতে আসা এই ছেলেটি? ছিনতাইয়ের সেই অভিনব কায়দার কথা ভুক্তভোগীর মুখেই শোনাতে চাই আপনাদের। এখানে হাতিঝিলে আসছিলাম, ফটো উঠাইতাম, ঘুরতে আসছিলাম। যে সময় ফটো উঠাই ফার্স্ট ওই ছিল সামনে, আমি ভাবছি মনে হয় এলাকা ফটো উঠাইতেছে। তারপরে অন থেকে আমার এখন ফটো উঠানি শেষ, আমি বুঝি ভাই শেষ। আর এই যে এই ভাইটা আসছিল পাশে, ওই আমার ফলো করছে। ফলো করার বাদে ভাবছি বড় ভাই বাদার তো কিছু মাথে নাই। তারপরে আমার পিছে আসছে, আসার বাদে ওদিক দিয়ে আমাদের নিয়ে যাইবে, তো ওদিক দিয়ে যাই নাই, বুঝতে পারছি। আর আসার বাদে এখানে এসে বলতেছে লগে কি আছে, বলছি ভাইয়া দুজনের সাথে 2টা মোবাইলই আছে। তারপরে আমার লগে যে ছিল, ওর আইফোনটা ছিল 20,000 টাকার, ওটা আতাইছে। তাইলে একটা কাজ করতো, ওর বাসায় কল দিয়ে এখন 10,000 টাকা দিত। 10,000 টাকা নাই, ওর লগের টাকাতে 5,000 টাকা আনায় দেয়। তারপরে ভাই আমার নগদে একটু আগে আমার বাইক নিয়ে একটাতে 500 টাকা খরচের জন্য আনছিলাম। পরে এই 500 টাকা এখন তুইলা নিছে, নেওয়ার বাদে এখন 500 টাকা তুই দিছ বাড়িতে গিয়ে, আর 1,000 দিবে, আর ওর মোবাইলটা রাইখা দিব। তো ওখানে আরো 2টা নিছে, আর আমার সাইডা দিছে আমার 500 টাকা না। আমার মোবাইলটা নিতে আসলো, আমার জুতা উতা সহ কুইলা নিয়ে গেছে।
আর 500 টাকা লিয়ে গেছে, নেওয়ার বাদে এখন স্যারেরা আশায় দিয়ে দিছে। আমার নাম জিহাদ। জি, টাকা দিয়ে দিছি স্যার। না স্যার, আমার পরিচিত না, উনি দিচ্ছে আমার হাইদা। ভুক্তভোগীর অভিযোগের সত্যতা যাচাই করে হাতে নাতে ছিনতাইয়ের অভিযোগে 3 জনকে আটক করে রামপুরা থানা পুলিশ। তাৎক্ষণিক তাদের ছাড়িয়ে নিতে তৎপর হয়ে ওঠে এইসব কিশোররা। আমি ওদেরকে চিনি, আমি সবসময় গলি থেকে আবার দেখি। না, আমাকে ওই আমাদের ওই সাইড থেকে সব বলা দেখা যায় ওই যে। পুলিশ ও এলাকার জনগণের জেরার মুখে পরে ব্যর্থ হয়ে স্থান ত্যাগ করে তারা। পরে পুলিশ আটককৃত 3 জনকেই রামপুরা থানায় নিয়ে যান। এ ব্যাপারে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ছিনতাইকারীর কবলে পড়া ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেছেন। না, এখন আমাদের কাছে যেগুলি অভিযোগ আসতেছে আমরা প্রত্যেকটারই মামলা নিচ্ছি। এখানে আমরা 3 জনকে আজকে গ্রেপ্তার করতে আমরা পারছি। 3 জন ছিনতাইকারী হাতে নাতে, ওরা ওই মোবাইল এবং একজনের কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় এবার আমাদের টহল পুলিশ জনগণের সহযোগিতা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করছে। এ তো গেল দিনের কথা। ফুটওভার ব্রিজের পাশেই বাংলাদেশ টেলিভিশনের রামপুরা বনশ্রী গলি নামেই পরিচিত এই গলিটি। বনশ্রী সহ বেশ কয়েকটি আবাসিক প্রকল্পে ঢোকার গুরুত্বপূর্ণ সড়ক এটি। সেদিন ছিল 5 ডিসেম্বর। মারিয়া নামের বন্ধ এই গার্মেন্টসটির সামনে রিকশাযোগে আসা 2 জন ব্যক্তিকে গতিরোধ করে হাতে চাপাতি সহ মোটরসাইকেলে আসা হেলমেট পরা 3 জন, সাথে ছিল আগ্নেয়াস্ত্র। সব ছিনিয়ে নেওয়ার পর দ্রুতই তারা পালিয়ে যায়, যা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। তবে ঘটনাস্থল মারিয়া গার্মেন্টসে থাকা সিসি ক্যামেরা ভালো না, এমনটা দাবি করে সিকিউরিটি গার্ড। টিভি ক্যামেরা দেখে ক্ষিপ্ত হয়ে দ্রুত মুখ ঘুরায় সে। রামপুরা এই গলির প্রবেশমুখেই বাংলাদেশ টেলিভিশনের মূল ভবন, আর এই ভবনের সামনেই রামপুরা বাড্ডার মূল সড়কেই হেলমেট পরিহিত মোটরসাইকেল আর চাপাতি গ্রুপ ছিনিয়ে নেয় বাংলাদেশ টেলিভিশনে কর্মরত এই ব্যক্তির সবকিছু। সেদিন ছিল 2রা জানুয়ারি। অফিসের কাজ শেষ করে যখন বাসায় ফিরি তখন জাস্ট আমাদের এই সামনে থেকে একটা রিক্সা নেই। রিক্সা নিয়ে যখন আমি এই জায়গায় আসি তখন রাত বাজে 1:45 কি 10 মিনিট 2টা। হঠাৎ করে একজন দুষ্কৃতিকারী মোটরসাইকেলে করে 2 জন এসে আমাকে এখানে আমার রিক্সা প্রতিরোধ করার পরে তাদের কাছে যেই অস্ত্রটা আমি দেখছি, আমার এই বয়সে আমি এরকম অস্ত্র দেখিনি। এটা চাপাতি ছিল, কিন্তু একবারে স্টিল কালার, স্টিল। তা আমার ঘাড়ে ধরে তারা, আমার ঘাড়ে অলরেডি কেটে গেছে অনেকটা। তা আমার ঘাড়ে ধরার পরে আমাকে বের করে দিতে হয়নি, তারাই পকেট থেকে বের করে নিচ্ছে। পরের দিন আমি থানায় গেলাম, থানায় যা একটা জিডি করছি। ওনারা বললো ঠিক আছে, আমরা দেখতেছি। থানায় অভিযোগ দায়ের করার বেশ কয়েকদিন গেলেও থানা থেকে কেউ যোগাযোগ করেনি বলেও অভিযোগ ছিনতাইয়ের কবলে পড়া এই ভুক্তভোগীর। এ পর্যন্তই আমাকে তারা কোনো আশ্বস্ত করতে পারেনি যে আপনার মোবাইল আমরা ট্র্যাকিং করতেছি কিংবা পাইছি, এরকম আমাকে কোনো আশ্বস্ত করেন। আমাকে এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেন। ভুক্তভোগীদের ভাষ্যমতে রামপুরা বনশ্রী সড়ক ও রামপুরা বাড্ডার মূল সড়কে 2টি ছিনতাইয়ে ব্যবহার করা হয়েছে একই বর্ণের মোটরসাইকেল, হেলমেট, মুখে মাস্ক আর ধারালো চাপাতি। হোন্ডাটার নাম্বার প্লেট ছিল না, হোন্ডাটা ছিল নতুন জিক্সার। এ ব্যাপারে জানতে চাই রামপুরা থানা পুলিশের কাছে। তিনি জানান, বেশ কয়েকজন ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে। ছিনতাই রোধে টহল জোরদার করার কথাও জানান তিনি। বিচ্ছিন্ন 2-একটা ছিনতাইয়ের ঘটনা ঘটলে আমরা ছিনতাইকারী অনেকগুলিকে ধরতে সক্ষম হয়েছি। একটা শুটিংয়ের ঘটনা ঘটছে, সেই যারা এটার যে মূল আসামি শীর্ষ সন্ত্রাসী এলাকার মোল্লা সাকিব, তাকে আমরা অস্ত্র সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং তাদের যে এক গ্রুপ, সেই গ্রুপটাকে আমরা ইতিমধ্যেই অনেকটাই নিষ্ক্রিয় করে দিয়েছি। ইতিমধ্যে অনেক ছিনতাইকারীকে এই ছোটোখাটো অস্ত্র সহ গ্রেপ্তার করেছি। আর কিছু ছিনতাইকারী আছে যে এরা যেহেতু রামপুরা রুট, যেটা মালিবাগ রুট, এটা হাইওয়ে রুট, ওরা অন্য এলাকার থেকেও যেহেতু মেন রুটে চলাফেরা করে হঠাৎ করে ভিতরে ঢুকে আবার একটা ঘটনা এরকম আমরা সংবাদ পাইছি যে এরকম একটা ঘটনা ঘটছে। সেগুলি আমরা এখন অনেকটা
চেকের পর্যায়ে নিয়ে আসছি যাতে এরকম ঘটনা আর না ঘটে। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মূল ছিনতাইকারী আটক ও ভুক্তভোগীদের মোবাইল সহ মালামাল উদ্ধারের ব্যাপারে তেমন কোনো অগ্রগতি না থাকলেও শীঘ্রই গ্রেফতার ও উদ্ধারের আশ্বাসের কথা জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বর্তমানে আমরা যে অভিযান পরিচালনা করে অনেকটাই আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি বলে আমরা মনে করছি। আমাদের প্রত্যেকের সাথে সমন্বয় আছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আমাদের সিনিয়র স্যাররা আছেন তারাও নজরদারি রাখতেছেন, মনিটরিং করতেছেন, তারাও মাঠ পর্যায়ে প্রায় আসেন এবং তারা আমাদের গাইডলাইন দিচ্ছেন এবং তারাও অনেক অভিযানের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে। 11 ডিসেম্বর মধ্যরাত মিরপুর মাজার রোড একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত একজন যুগ্ম সম্পাদক রাতের কাজ শেষে বাড়ি ফেরার পথেই ছিনতাইয়ের কবলে পড়েন। তার মুখে শোনা যাক সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার কথা। সেদিন 11 ডিসেম্বর আমার লেট নাইট ডিউটি ছিল অফিসে। আমার বাসা মাজার রোড, শিমুলতলা আবাসিক। তো শিমুলতলা আবাসিকের অপোজিটে আমার অফিসের গাড়ি আমাকে নামিয়ে দেয়। সেই সময়টা আমি দেখতে পাই যে হঠাৎ করে আমার পাশ দিয়ে একটা মোটর বাইক আসছে আমার সামনে দিয়ে, 3 জন বসা। তাদের চেহারা স্পষ্ট নয়, রাত, একজনের মুখে মাস্ক পরা, একজন উল্টো করে ক্যাপ পরা, আরেকজনের মাথায় হেলমেট ছিল। তারা আমাকে ওভারটেক করে সামনে গিয়ে হঠাৎ করে ব্রেক করলো। যখন ব্রেক করলো তখন আমার সন্দেহ হলো যে এত রাতে আমাকে পাস করে গিয়ে মোটর বাইকটা, আমি নামার পরই গাড়ি থেকে নামলাম, গাড়িটা চলে গেল আমার অফিসের, একটা মোটর বাইক আসলো, 3 জন বসা, ব্রেক করলো। ব্রেক করার পর আমি চোখের কোণাতে যখন দেখতে পেলাম যে তারা ব্রেক করেছে এবং এদের মধ্যে 2 জন বাইক থেকে ঝটপট নামছে। দিন একটু খটকা লাগলো যে মোটর বাইক থেকে থামলো এবং 2 জন ঝটপট কেন নামছে। তখন আমি চটজলদি করে রাস্তা পার হতে গেলাম। রাস্তা পার হতে পারিনি, জাস্ট আমার আবাসিকের গেটের কাছাকাছিও যেতে পারিনি। একটা হাসপাতাল রয়েছে আবাসিকের গেটের বাইরে ডান পাশে। ওই জায়গাটাতে পৌঁছানো মাত্র পেছন থেকে একজন এসে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করা শুরু করলো। এই পাশ থেকে সরে যাওয়ার চেষ্টা করছি, এমন সময় দেখি আরো একজন, তারও হাতে তার চেয়েও বড় লম্বা ধারালো অস্ত্র, সেটা দিয়ে আমাকে তারা একযোগে এলোপাথারি আঘাত করা শুরু করলো। যে কারণে আমি ওদের সাথে চিৎকার করি, ভয়ে আতঙ্কেই হোক, ওই সময়টাতে ভীতি থেকেই হোক, চিৎকার করি। ওরা তাতে খানিকটা ঘাবড়ে যায় কিন্তু আঘাত করতে থাকে। তো একটা পর্যায়ে যখন আমি আঘাত পেতে পেতে পড়ে গেলে আমার হাত থেকে মোবাইল অনেক দুটোই পড়ে যায়। পড়ে গিয়ে আমি যখন ঘুরে দাঁড়িয়ে আবার ওদের দিকে তাকাই তখন একজন এসে আমাকে আবারও আক্রমণের চেষ্টা করে। এই সময়টাতে আমার হাউজিংয়ের যে সিকিউরিটি উনি উঠে আসে, উনাকে দেখতে পেয়ে ওরা তখন আমাকে ছেড়ে দিয়ে উল্টো দিকে চলে যায়। কিন্তু আমি এখানে আঘাত পেয়েছি, আমার হাঁটু, পা, হাত এখানে আঘাত পেয়েছি এবং এখানে বেশ খানিকটা দিন রক্ত জমেছিল, ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি, তবে কোনো অগ্রগতি দেখছেন না। থানা থেকে এখনো কেউ যোগাযোগ করেননি বলে অভিযোগ এই ভুক্তভোগী সাংবাদিকের। অপরাধীকে তারা এখনো ট্রেস আউট করতে পারেনি। আমি যতটুকু এভিডেন্স জমা দিয়েছি সিসিটিভি ক্যামেরা, এটুকুই তাদের সঞ্চয়। তারা নিজে উদ্যোগী হয়ে বা তাদের ফাংশনাল কোনো ক্যামেরা যেহেতু অপারেশনে নেই, সেই পরিমাণ অপরাধীকে ফাইন্ড আউট করার মতো অবস্থান আমি তাদের কাছ থেকে এখনো পর্যন্ত পাইনি। ডিসেম্বরের শুরুর আরো একটি ঘটনা। রাত প্রায় 3টা, মোহাম্মদপুর পশ্চিম কাটাসুর এলাকা নির্জন গলিতে হেলমেট পরিহিত 3 জন মোটরসাইকেলে এসে এক রিকশার গতিরোধ করে চাপাতির মুখে এই ব্যক্তির সবকিছু ছিনিয়ে নেয়। 17 ডিসেম্বর ভোর 4টা, কলাবাগান লেক সার্কাস এলাকার ফুটেজ এটি। ঢাকার বাইরে থেকে আসা এক নারী সহ 2 ব্যক্তি বাসায় ফেরার অপেক্ষা করছিলেন। ঠিক সেই মুহূর্তে হেলমেট পরিহিত, চাপাতি হাতে ছিনতাইকারীরা মোটরসাইকেলে এসে প্রথমে চাপাতির কোপে নারীর ব্যাগ কেটে ছিনিয়ে নেয়, কিন্তু অন্য ব্যক্তি দিতে না চাইলে তাকে কুপিয়ে জখম করা হয়। সম্প্রতি যাত্রাবাড়ি মাতুয়াইল রায়েরবাগ এলাকার দৃশ্য এটি। যানজটে পড়লেই চাপাতি হাতে নিয়ে ঘুরে বেড়ায় এইসব ছিনতাইকারী চক্র। মোবাইল এবং মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয় তারা। বাধা দিলে চাপাতি দিয়ে কোপাতে থাকে এইসব ছিনতাইকারীরা।
ওটা গাড়ির মধ্যে ওরা দুইটাই চিন্তাই করছে। আমি তখন বাসে বসা ছিলাম তখন দেখি। এই পাশে কোনো পুলিশ টহল হয় না, এখানে প্রতিনিয়ত চিন্তাই হইতাছে, কিশোর গ্যাং কিছু আছে। আমার বোনের চিন্তাকারী ধরে ওনার আইফোন টাইফোন এটি রাখা দিছে, টাকা পয়সা সব। যাত্রাবাড়ি থানায় কমপ্লেনও করছে, পুলিশ কোনো কাজই করে না এই ব্যাপারে। কেন, কি কারণে ছিনতাইকারীরা এত ভয়ঙ্কর? দর্শক, ছিনতাইকারীরা বদলেছে তাদের ছিনতাইয়ের ধরন, নিজেদের স্বভাব। কোনো কোনো ক্ষেত্রে খুনও করা হচ্ছে। সাধারণ মানুষ ভীত, আইন শৃঙ্খলা বাহিনীর উপরও আস্থা কম। এমন অবস্থায় পুলিশের উপর আস্থা ফিরিয়ে আনা এবং ছিনতাই রোধে করণীয় কি, এবার তা জানাবো আপনাদের। অনুসন্ধানে রাজধানীর ছিনতাইয়ের বেশ কয়েকটি হটস্পটের কথা উঠে এসেছে। তার মধ্যে মোহাম্মদপুর, মিরপুর, হাতিরঝিল, রামপুরা, খিলগাঁও, শাহজাহানপুর, যাত্রাবাড়ি, সায়েদাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনাল ও শহরের বেশ কিছু নির্জন গলি। কেন ছিনতাই দিন দিন বেড়েই চলছে? ছিনতাইকারীরা হয়ে উঠেছে রক্তপিপাসু। তার ব্যাখ্যা দিতে গিয়ে এই অপরাধ বিশেষজ্ঞ মাদক সেবন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে দায়ী করেন। পুলিশ একজন ছিনতাইকারীকে বা একজন চোরকে গ্রেপ্তার করলো, এদের আরও যারা সঙ্গী যারা আছে তারা একত্রিত হয়ে একটা মব তৈরি করে এবং মব তৈরি করে কখনো পুলিশকে আক্রমণ করছে, কখনো বাদীকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। তো এই পরিস্থিতিগুলোকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। সেটি হচ্ছে যে প্রক্রিয়াগত যে দূরত্ব বা জটিলতা আছে সেটি পূরণ করা খুব জটিল কোনো কিছু না, কিন্তু যিনি অপরাধ করছে তিনি যে নানাভাবে যাতে তিনি গ্রেপ্তার না হন, তাকে যাতে আইনি মুখোমুখি হতে না হয়, অথবা তিনি এই অপরাধগুলো করবেন তাকে যাতে বাধা দেওয়া না হয়, এই ক্ষেত্রে তিনি যে সবাইকে তাদের লোকজনকে একত্রিত করে একটা মব তৈরি করছেন, তার প্রেক্ষাপটে মব ভায়োলেন্স তৈরি করছেন, বাদীকে বা ক্ষতিগ্রস্তকে আবার হুমকি দিচ্ছেন দেখে নেবেন, বা যারা বাদীকে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করার জন্য অগ্রসর হচ্ছেন তাদের উপরে আক্রমণ করছেন। এই পরিস্থিতি জোরালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে বা কঠিন হাতে এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে অপরাধীদের সাহস এবং দুঃসাহস এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং এই পরিস্থিতি কিন্তু আরও বাড়তে থাকবে। কারণ একজন চোর বলুন, ছিনতাই বলুন বা ডাকাত বলুন, সে যখন দেখে যে সে যেভাবে চায় সেভাবেই হচ্ছে, সেভাবেই ডাকাতি করতে পারছে, তখন কিন্তু ডাকাতি করার জন্য সে নানাভাবে পরিকল্পনা করতে থাকবে, নানাজনকে ক্ষতিগ্রস্ত করতে চাইবে। সুতরাং নীতিগত প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিবর্তন এনে কিভাবে জোরালোভাবে এর বাস্তবায়ন করা যায় সেই পথে হাঁটতে হবে। গণমাধ্যমে এরকম অসংখ্য রিপোর্ট প্রকাশিত হয়েছে যে কারাগার থেকে বেরোয় এসে নতুন করে অপরাধের পরিকল্পনা করছে, নতুন করে গ্যাং অথবা একটা সংঘবদ্ধ চক্র তৈরি করছে, চাঁদাবাজি করছে, মাদক বাণিজ্য করছে এবং চুরি, ছিনতাই, অপহরণ বা ডাকাতি করার জন্য ছোট ছোট করে গ্যাং তৈরি করছে। এলাকা শীর্ষ সন্ত্রাসী বা শীর্ষ পর্যায়ের সন্ত্রাসীরা নানাভাবে এলাকা ভাগ করে নিচ্ছে, কে কোন এলাকায় আধিপত্য বিস্তার করবে, অপরাধগুলো করবে। তো সেই প্রসঙ্গগুলোতে পুলিশের উচিত নজরদারি কার্যক্রমকে বাড়ানো এবং কৌশল পরিবর্তন করা। পাশাপাশি তিনি জানান 2024 সালের 5 আগস্টের পর থেকে পুলিশের ভঙ্গুর অবস্থা উত্তরণে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং সম্মিলিত প্রচেষ্টায় এসব ছিনতাইকারীদের রোধ করতে না পারলে সামনে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে দেশ ও জাতি। চুরি ছিনতাইয়ের অপরাধগুলো বাংলাদেশে এখনো কিন্তু গুরুত্বপূর্ণ অপরাধ হিসাবে দেখা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা বহুদিন বলছি যে আইনগত কিছু সংশোধন এখানে প্রয়োজন। কারণ 20 বা 30 বছর আগে যারা চুরি ছিনতাই করতো আর এখন যারা করছে এই দুই শ্রেণীর অপরাধী কিন্তু এক না। তো সেক্ষেত্রে এদের বিচারটা কি হবে, এরা দ্রুত সময়ের মধ্যে জামিন পাবে কিনা, সেই ব্যাপারগুলো নিয়ে পূর্ণ বিবেচনা বা পুনর্ভাবনার প্রয়োজন রয়েছে। পাশাপাশি এই ধরনের অপরাধীদেরকে কঠোর হস্তে দমন করার প্রশ্নে মানে আমার বৃহৎ পরিসরে নাগরিকের নিরাপত্তাকে নিশ্চিত করতে গেলে অপরাধীদের দমন করতেই হবে, আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে দমন করতেই হবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন বাহিনীর কিছু কিছু সমালোচনা তো আছে, অতীতে সমালোচনা তৈরি হচ্ছে, সেই সমালোচনাগুলোরও যেরকম আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার সমাধান হওয়া প্রয়োজন। আর এই আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে যে অপরাধীদের স্বাভাবিক করার প্রশ্নে যে অপরাধীরা নতুন করে সক্রিয় হয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেক্ষেত্রে অতীত অভিজ্ঞতার প্রেক্ষাপটে আমাদের যে বিভিন্ন বাহিনীগুলোর যে অভিজ্ঞতা আছে, ইতিবাচক অভিজ্ঞতা বলছি, সেই ইতিবাচক অভিজ্ঞতা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিভাবে ব্যবহার করে মানুষকে তার নিরাপত্তার প্রশ্নে যে শঙ্কা আছে সেখান থেকে কিভাবে তাকে মুক্তি দেওয়া যায়, মানুষের যে
গতিবিধি কিংবা তার যে কাজের প্রয়োজনে ঘর থেকে বাইর হয়ে সে আবার নিরাপদে তার আশ্রয়স্থলে বা বাসায় ফিরে আসতে পারে, এই নিরাপত্তা তো মানুষ তো চাইবেই সরকারের কাছে, রাষ্ট্রের কাছে। এই নিরাপত্তার প্রশ্নে বাহিনীগুলোর অতীত ইতিবাচক অভিজ্ঞতা কিভাবে ব্যবহার করা যায়, সমন্বিতভাবে এই কাজটি করা যায়, এই পথে হাঁটলে অতি দ্রুত সময়ের মধ্যে একটি কাঙ্ক্ষিত ফলাফল তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ছিনতাইয়ের হটস্পট খুঁজে বের করা, চিহ্নিত ছিনতাইকারীদের গতিবিধি লক্ষ্য করা সহ নতুন নতুন কিশোর গ্যাংদের প্রতি কড়া নজরদারি ব্যবস্থার কথা জানালেন ডিএমপির এই মুখপাত্র। যেহেতু আমরা সবগুলো অপরাধ যেগুলো আমাদের গোচরীভূত হচ্ছে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং মামলা রেকর্ড করছি, সেই কারণে হয়তো সংখ্যাটা একটু বড় মনে হতে পারে। তথাপি আমি যেটা বলবো, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু কারণ নেই। আমাদের যে প্রতিরোধমূলক কার্যক্রম তার অংশ হিসেবে আপনি যে তথ্যগুলো দেখেছেন, আমরা অনেকগুলো চাঞ্চল্যকর ছিনতাই এর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছি এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। যাত্রাবাড়িতে একটা ছিনতাইয়ের ঘটনায় একজন মারা গিয়েছিল, সেই ঘটনায় যারা জড়িত ছিল সরাসরি 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এর বাইরে আরও অনেক ঘটনায় সরাসরি জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। তুলে ধরেন রাজধানীর 50টি থানায় এই পর্যন্ত ছিনতাইয়ের মামলার সংখ্যা এবং গ্রেফতারকৃত ছিনতাইকারীদের সংখ্যাও। আমরা যে কাজগুলো হাতে নিয়েছি, আমাদের প্রতিরোধমূলক অনেকগুলো ব্যবস্থা, এরই অংশ হিসাবে গত 1 মাসে, ডিসেম্বর মাসে ঢাকা মহানগর এলাকায় 564 জন ছিনতাইকারীকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং এই ধারাটা অব্যাহত আছে। বর্তমানে চুরি, ছিনতাই এসব অপরাধ প্রতিরোধের জন্য আমাদের যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি, আশা করি তাতে করে এসব অপরাধগুলো অনেকাংশেই কমে যাবে। জনসাধারণকে সাবধানে চলাফেরা করা এবং ছিনতাইয়ের কবলে পড়লে মামলা করার পরামর্শ দেন তিনি। ভোরবেলা বিশেষ করে যখন রাস্তাঘাটে জনমানব কম থাকে, সেই সময়টা আপনারা অন্তত ওই সময়টুকু বাসের কাউন্টারে অপেক্ষা করলেন। তারপর যে অঞ্চলগুলো একটু ঝুঁকিপূর্ণ মনে করেন সেখানে একা চলাফেরা না করা এবং যে কোনো পরিস্থিতির সম্মুখীন হলে তৎক্ষণাৎ পুলিশকে অবহিত করা, এর মাধ্যমে আমরা এই কাজগুলো, ছিনতাইগুলো প্রতিরোধ করতে পারবো। ছিনতাই রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান এবং সম্মিলিত প্রচেষ্টার কথাও তুলে ধরেন নগরবাসী। ছিনতাই যারা করতেছে রাইট নাও, ওরা কি ওদের আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, ওরা কিন্তু সম্পূর্ণ ড্রাগসের সাথে কিন্তু কানেক্টেড। কারণ হচ্ছে এই টাকাটা দিয়েই কিন্তু ওরা ড্রাগসটা নেয়, ড্রাগসটা ফিল আপ করে, ওদের যে নিডটা আছে তা এটা ফিল আপ করে। সুতরাং আমাদের ফার্স্টে যেই মাদকের যে আড্ডা বা যেই আড্ডাখানা আছে, এটা যদি আমরা অফ করতে পারি তাহলে ছিনতাইটা অনেকটাই কমে যাবে। নিরাপত্তা কেমনে থাকবো? পুলিশ নাই, ছিনতাইকার বাইরে আছে গহনে। এখন আগের মতো পুলিশের টল নাই, ঠিক আছে? আমরা চাই এই এলাকার মধ্যে পুলিশের টল হোক। দেশের শহর, জনপদ সব জায়গা হোক নিরাপদ, রাস্তাঘাটে আর কেউ সর্বস্ব না হারাক। আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে দিক পুরো দেশ। সংশ্লিষ্ট দপ্তরসমূহ ছিনতাই প্রতিরোধে একযোগে কাজ করুক, এমনটি প্রত্যাশা আমাদের। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে, ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।